নমস্কার বন্ধুরা, আমি সোহম বেরা। আমাকে অনেকেই কনসালটেন্ট অপটোমেট্রিস্ট হিসেবে জানেন যারা আমার চ্যানেলে আছেন। আমি আগে চোখ নিয়েই বা চোখ সংক্রান্ত বা আমাদের ডিজিজ আর ইলনেস নিয়ে আমি প্রোগ্রাম আমার চ্যানেল খুলেছিলাম। তারপর দেখলাম যে হ্যাঁ, ওটা একটু বোরিং। আর এই সিচুয়েশানে লোকে সারাক্ষণ কোভিড শোনার পরেও লোকে একটু ডিপ্রেশনে যাচ্ছে। তো আমি ট্রাভেলিং করতে ভালোবাসি, তো আমি আমার ট্রাভেলিংগুলোকে ট্রাভেল ব্লগ হিসেবে আনছিলাম, যাতে কিনা আমার যারা ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবাররা আছে তাদের মনোরঞ্জন হয়। আর সবচেয়ে বড় কারণ হচ্ছে যে চোখ নিয়ে প্রবলেমটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো একটা ভিডিও ধরুন দেওয়া আছে টেরিজিয়াম বা কিছু, সকলেই ভাবে যে ওখানে দেখে এখানে কোশ্চেন করলে হয়তো এখান থেকে ট্রিটমেন্ট বলা সম্ভব। সেটা মেডিকেলি ঠিক নয় এবং আমি সেটা করতেও পারবো না। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি, এখন আমরা চেম্বারে যেটা খুব ফেস করছি, লোকে খুব প্রবলেমে পড়ছে, খুব প্যানিক করছে, সেটা হচ্ছে মিউকোরমাইক্রোসিস আর আমরা যেটাকে ব্ল্যাক ফাঙ্গাস বলছি। দেখুন, প্রথম কথা হচ্ছে মিউকোরমাইক্রোসিস আর ব্ল্যাক ফাঙ্গাস কিন্তু ভাইরাল নয়, ব্যাকটেরিয়াল নয়, এটা একটা ফাঙ্গাল ডিজিজ। এবং এরকম নয় যেটা কোভিড সিচুয়েশনের পরেই এটা কোভিডের যেমন স্ট্রেন আসছে তার স্ট্রেনের আরেকটা ফল হচ্ছে এটা না। কোভিড একটা ভাইরাল ইনফেকশন আর এটা একটা ফাঙ্গাল ইনফেকশন। মিউকোরমাইক্রোসিস যে ফাঙ্গাসটা, আমি খুব নর্মাল জেনারেল জায়গা থেকে সকলের জন্য বোঝাতে চাইছি। দেখুন, আমি এখান থেকে কাউকে ফিজিশিয়ান তৈরি করার চেষ্টা করছি না। আমার যে জিনিসগুলো মনে হচ্ছে যে একটা সাধারণ মানুষ হিসেবে আমি যেটা জানি, আপনাদের যেটা জানা উচিত, সেটাই আমি আপনাদেরকে বলতে চাইছি। তো যারা এটার ব্যাপারে ভাবছেন এটা এখান থেকে শুনে ট্রিটমেন্ট করবেন বা বাড়িতে বসেই ট্রিটমেন্ট হয়ে যাবে, তাদেরকে হাত জোড় করে অনুরোধ করছি আপনারা বেরিয়ে যেতে পারেন। তা হবে না। আমি ডিটেলস এটার সম্বন্ধে বলবো এক্স্যাক্টলি কী হবে। মিউকোরমাইক্রোসিস এমন একটা ফাঙ্গাস যেটা আমাদের আশেপাশেই পাওয়া যায়, মাটিতে পাওয়া যায়। খাওয়ার যেগুলো আমরা কিনে আনি, আপনারা দেখবেন অনেক সময় ফল ফ্রিজে থাকলে বা বাইরে থাকলে বা ব্রেডস যখন কিনে নিয়ে এসে আমরা রাখি, দেখবেন তার উপর একটা ফাঙ্গাস হয়। এটাই কিন্তু মিউকোরমাইক্রোসিস হওয়ার সেই ফাঙ্গাসের উৎসস্থল। তো এতদিন তাহলে প্রবলেম হয়নি, এখন হচ্ছে কেন? প্রথম জিনিস আমি আপনাদের বলি, মিউকোরমাইক্রোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস তখনই আমরা এফেক্টেড হই যখন আমাদের বডির ইমিউনিটি সিস্টেম, বাইরে দেখুন, সবসময় আমরা যখন ইনহেল এক্সেল করছি আমাদের মধ্যে অনেক ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ঢুকছে, কিন্তু আমাদের ইমিউনিটি সিস্টেম বলে একটা জিনিস থাকে যে বাইরের জিনিসগুলোকে আটকায় বা প্রতিহত করে বা তাকে মেরে ফেলে। এবার যেটা মারতে পারে না সেখান থেকেই কিন্তু আমরা কোনোভাবে এফেক্টেড বা আমাদের কোনো নতুন করে ইলনেস বা শরীর খারাপ হয় এবং তার জন্যই আমরা ডাক্তারের কাছে যাই নর্মালি। তো এটাও একটা নর্মাল ফাঙ্গাস যেটা আমাদের আশেপাশে ছিল, কিন্তু তাহলে এখন এফেক্ট হচ্ছে কেন? প্রথম জিনিস, এখন আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি, আমার নিজের আশেপাশের পেশেন্ট হোক বা চেনা পরিচিতর মধ্যেও আমি অনেককেই জানি যারা কোভিড পজিটিভ হয়েছে, তারা কোনো জেনারেল ফিজিশিয়ান বা কোনো ফিজিশিয়ানের সাথে কনসাল্টই করেনি। কোভিড পজিটিভ হয়েছে, কোভিডের নর্মাল প্রোটোকলে আজকাল দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বা ফেসবুক ইউনিভার্সিটিতে আপনারা পেয়ে যাবেন কোভিডের প্রেসক্রিপশন। তারা একটা প্রেসক্রিপশন তুলেছে, ওখান থেকে ওষুধ খাওয়া শুরু করেছে। যেমন আমি বলেও দিই আপনাদেরকে, যেমন বেসিক্যালি জ্বর হলে আপনি প্যারাসিটামল বা ক্যালপল 650, প্যারাসিটামল 650 হবেন। তারপরে একটা অ্যাজিথ্রোমাইসিনের 500 কোর্স করবেন। তারপরে ডক্সিসাইক্লিন প্লাস ল্যাকটিক অ্যাসিড ব্যাসিলাসের একটা ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিকের কোর্স করবেন। তারপরে আইভারমেকটিন 12 mg কোর্স করবেন। যদি আপনার তার সাথে কাপ থাকে তাহলে আপনি একটা কাপ সিরাপ খাবেন। তো এই বেসিক ট্রিটমেন্টগুলো হয়েছে। এর মধ্যে আবার কি হয়েছে, কিছু কিছু সময় ধরুন কারো অক্সিজেন স্যাচুরেশন লেভেল 90-এর নিচে গেছে। জেনারেলি 90-এর নিচে, উপরে স্টেরয়েড দেওয়া হয় না। তো 90-এর নিচে হয়তো কারো অক্সিজেন স্যাচুরেশন লেভেল গেছে, সে তার প্রেসক্রিপশনটা ওখানে দিয়ে দিয়েছে, বাকিরা কোনো প্রোটোকল জানলো না। সেখানে দেখলো যে একটা স্টেরয়েড সেখানে ইউজ করা হচ্ছে, ডেক্সামিথাজোন বা ইনহেলার স্টেরয়েড। তো তারা তাদের কন্ডিশনটা না জেনেই কিন্তু ওই স্টেরয়েডটা ইনটেক করলো। প্রথম জিনিস, আপনার কোভিডে আপনার কতটা অ্যান্টিবায়োটিক লাগবে, আদৌ অ্যান্টিভাইরাল ওষুধ লাগবে কিনা, সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনার শরীরের কন্ডিশনের উপরে। এই বেসিক যে মেডিসিনগুলো প্রত্যেকে এইগুলো খেতে হবে, এগুলো খেলেই সুস্থ হবে, এটা একেবারেই নয়। তাতে কি হয়, যখন আপনি প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক ইনটেক করবেন তখন কিন্তু আপনার ইমিউনিটি লেভেল ঠিক ততটাই ডাউন হবে। তার মানে আপনার ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে। অ্যান্টিবায়োটিক বেশি খেলে ফাঙ্গাল ইনফেকশন চান্সেস বেড়ে যায়। এটা গেল ফার্স্ট। সেকেন্ড থিং, আপনি জানেনই না যে আপনার স্টেরয়েডের প্রয়োজন আছে কিনা। আপনি কোনো একজন কারো প্রেসক্রিপশন দেখে সেই স্টেরয়েডটা খাওয়া শুরু করলেন এবং সেই স্টেরয়েডের ফলে
স্টেরয়েডেও আমাদের বডি ইমিউনিটি কমে যায়, তাতেও আপনার শরীর খারাপ হলো বা আপনি এফেক্টেড হয়ে গেলেন। কারণ এই মাইক্রোমিক্রোসিস ফাঙ্গাসটা তো ছিলই আমাদের আশেপাশে, এটা নতুন তো নয়। তাহলে এখন কেন? এখন আমাদের এই নির্বুদ্ধিতার একটা বড় কারণ। এছাড়াও এটা আমি বলার জন্য দুঃখিত, কিন্তু বলতে হচ্ছে, আমিও অনেক প্রেসক্রিপশন বা ইভেন আপনারা যদি ভালো করে একটু নেট ঘেটে দেখেন তাহলে দেখতে পাবেন, উল্টোপাল্টা সাইটে নয়, ডেফিনেটলি মেডিকেল সাইটে অনেক জায়গাতেই কিছু কিছু ফিজিশিয়ান 98-99 অক্সিজেন স্যাচুরেশন লেভেলেও স্টেরয়েড দিয়েছেন। দেখুন, এটা কেন আমি জানি না, তবে আমি বলবো যদি ধরুন কারো আপনাদের দেখছেন ফ্যামিলিতে হয়তো কোভিড আছে অথচ অক্সিজেন স্যাচুরেশন লেভেল ভালো, তাহলে যদি তাকে স্টেরয়েড দেওয়া হয় তাহলে আপনারা প্লিজ আপনাদের ফিজিশিয়ানকে জিজ্ঞাসা করুন যে সত্যি এটার প্রয়োজন আছে। ডেফিনেটলি হয়তো উনি প্রয়োজন আছে বলেই দিচ্ছেন, কিন্তু কখনো কখনো এটাও একটা বড় কারণ হয়ে যাচ্ছে এই মিউকোরমাইক্রোসিস হওয়ার। এটা গেল সেকেন্ড। থার্ড হচ্ছে যাদের ধরুন HIV বা এইডস আছে, বা যারা ক্যান্সার পেশেন্ট, যারা কেমোথেরাপি করাচ্ছেন এবং যারা সুগারের পেশেন্ট, অনেক দিন ধরে সুগারের ওষুধ খাচ্ছেন, তারা প্লিজ খুব সাবধান। কারণ এইগুলো যদি আনট্রিটেড এবং ভালো অবস্থায় না থাকে তাহলে কিন্তু প্রবলেম পড়বেন। দেখুন, সুগারের পেশেন্ট আমাদের ইন্ডিয়াতে এখন প্রচুর, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি পার্সোনালি আমার ব্যক্তিগত মতামত বলছি, আমরা যখন চেম্বারে বসি, যখন পেশেন্ট আমাদের কাছে আসে দেখানোর জন্য সুগার আছে, আমরা জিজ্ঞাসা করি যে আপনি লাস্ট কবে করেছেন, না কোভিড সিচুয়েশন হবে তখন থেকে আমরা সুগার করাইনি, আমরা ওষুধ খেয়ে যাচ্ছি, আশা করা যায় ভালো আছে। ভুল। তার কারণ 2019-এর আগে আমরা বাইরে বেরোতাম, হাঁটাচলা করতাম। কোভিড সিচুয়েশনের পর থেকে যারা বয়স্ক লোক, যারা সুগারের পেশেন্ট, তারা কিন্তু খুব বাইরে বেরোচ্ছেন না, হাঁটাচলা কমে গেছে। মেবি হতে পারে যে ওষুধটা আপনি খাচ্ছেন সেই সুগার ওষুধটা আপনার কাজই করছে না, সেটা আপনি বুঝবেন তখন না যখন আপনি টেস্ট করাবেন। তো বাড়ি থেকে একটা সুগারের টেস্ট না করানোর কিছু নেই। যদি দেখেন যে হ্যাঁ আপনার সুগার লেভেল মেনটেন করছে, আপনার HbA1c রিপোর্ট ঠিক মেনটেন করছে, তাহলে আপনি ওষুধটা খেলেন। কিন্তু কেন? এরকম তো নয় যে আমরা 2019 থেকে 2021 অবধি ঘর থেকে বেরোনি, ঘর থেকে আমরা বেরিয়েছি সকলেই, কিন্তু শুধু এইটাই করতে আমাদের ভয়। আনকন্ট্রোলড ডায়াবেটিসে মিউকোরমাইক্রোসিস হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, এই ডিজিজটা এমন একটা ডিজিজ, কোভিড-19-এ 100 জনের মধ্যে 90 জন সুস্থ হচ্ছে, 10 জন লোক মারা যাচ্ছে। এই ডিজিজে কিন্তু অলমোস্ট 50-50, 50 জন লোক সুস্থ হচ্ছে তো 50 জন লোক মারা যাচ্ছে। আর ইন্ডিয়ার ক্ষেত্রে প্রবলেমটা কি, আমরা ঘরে আগে ডাক্তারি করে নিই, আগে আমরা ঘরে দেখি এটা খাই ওটা খাই, এই করতে করতে এই ইনফেকশনটা কিন্তু খুব কুইক স্প্রেড করে। জেনারেলি এটা একটা এয়ারবোর্ন ডিজিজ, জেনারেলি আমরা ইনহেল করি, ইনহেল করলে আমাদের নাক বা সাইনাসের এই জায়গা থেকে চোখ এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টেও এফেক্ট করে, আর চোখ থেকে আস্তে আস্তে এটা কিন্তু ব্রেনে স্প্রেড করে যায়। যদি একবার এটা ব্রেনে স্প্রেড করে যায় তাহলে কিন্তু আপনার বাঁচবার চান্সেস খুব কম। নর্মাল ক্ষেত্রে যেটা হয় দেখা যায়, যদি দেখা গেল আপনার মিউকোরমাইক্রোসিস হয়েছে, তাহলে সেই যে এই এফেক্টেড এরিয়া প্রথমেই সেটাকে পরিষ্কার করে দেওয়া হয়, চেঁচে সার্জিক্যালি সেটাকে রিমুভ করা হয়। যদি রিমুভ না করা যায় তাহলে এই জিনিসটাই কিন্তু আপনার পুরো বডিতে স্প্রেড করতে পারে এবং আপনি মারা যেতে পারেন। মিউকোরমাইক্রোসিস থেকে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। আমি এখানেও বলবো, চোখের পেশেন্টদের ক্ষেত্রে দয়া করে কোনো রকম কোনো ইনফেকশন হয়েছে, আগেরবার ডাক্তারবাবুকে দেখেছিলাম, ডাক্তারবাবু এইটাতে এই লিখেছিলেন, আমি সেই ওষুধটা নিই, বা ওষুধ দোকানে গিয়ে বললাম দাদা আমাকে এইটা হয়েছে দিন, প্লিজ দয়া করে করবেন না। তার কারণ যদি এটাও হয় তাহলেও কিন্তু আপনি বিপদে পড়বেন। তবে এটাও বলছি, সবসময় মিউকোরমাইক্রোসিস নিয়ে ভয় পাওয়ার ব্যাপার নেই। যদি আপনার ইমিউনিটি সিস্টেমে কোনো প্রবলেম না হয়ে থাকে, যদি আপনি রিসেন্টলি কোনো স্টেরয়েড না খেয়ে থাকেন, তাহলে একটা নর্মাল সিম্পল আই ইনফেকশন, যেটা বর্ষাকালের দিকে হয়, গরমকালে গরমের জন্য ঘামের জন্য হয়, এটা নর্মালি সেই রকম ইনফেকশন। তো সেটাকে নিয়ে প্যানিক হওয়ার এবং প্যানিক করার কোনো দরকার নেই। শুধু বারবারই আপনাদের আমি খুব জেনারেলাইজ জায়গা থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, প্লিজ প্যানিক করবেন না। যদি আপনার কোনো কিছু মনে হচ্ছে এই সিচুয়েশনে, কোনো বাইরের ওষুধ খাবেন না। কারো না বলা তথাকথিত ডাক্তারদের, মানে 130 কোটি সব ফিজিশিয়ান ডাক্তার হয়ে গেছে, সেটাই একটা প্রবলেম, তাদের কথা শুনবেন না। প্লিজ যান জেনারেল ফিজিশিয়ানকে দিয়ে চেক আপ করান, তারপরে আপনার যদি ENT-তে চেক আপ করান, চোখে ইনফেকশন হলে কোনো আই স্পেশালিস্টের কাছে যান, কিন্তু প্রপার ওয়েতে চলুন। এই সিচুয়েশানে রিস্ক নেবেন না, কারণ মিউকোরমাইক্রোসিস কিন্তু যদি আর্লি স্টেজে ডায়াগনোসিস হয় তাহলে কিন্তু এটা ফ্যাটাল নয়, কিন্তু যদি দেরি হয়ে যায়
তাহলে কিন্তু এটা মারাত্মক ক্ষতি করতে পারে। আরেকটা জিনিস এখানে সুবিধা হচ্ছে মিউকোরমাইক্রোসিস কিন্তু কোভিড-19 মতো স্প্রেড করে না, মানে আমার হয়েছে বলে আমার বাড়ির লোকের পাশাপাশি থাকলে হবে তা নয়, এটা কিন্তু ইমিউনো সাপ্রেসেন্ট থেকেই হয়। আর কেউ যদি ইমিউনো সাপ্রেসেন্ট কোনো মেডিসিন চলছে মনে হচ্ছে তাহলে ডেফিনেটলি কনসাল্ট করুন। প্রত্যেকেই বলবো খুব টেনশন করেননি, আমি খুব জেনারেলিস্ট জায়গা থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। ফলে কোনো কিছু হয়েছে মিউকোরমাইক্রোসিস হয়েছে এরকম নয়, কিছু হচ্ছে ডেফিনেটলি বাড়িতে না বসে থেকে আপনার আশেপাশের কনসালটেন্টের সাথে কনসাল্ট করুন এবং তাদের কথা মতো চলুন। আননেসেসারি লোকের প্রেসক্রিপশন দেখে স্টেরয়েড খাবেন না। সুগারের পেশেন্টদেরকে বলবো আপনারা প্লিজ সুগার চেক করুন। আর হ্যাঁ, যারা মাস্ক ইউজ করছেন তাদের জন্য একটা খুব বড় সাবধানবাণী দিয়ে রাখি, দেখুন মাস্ক কিন্তু যতক্ষণ পরিষ্কার থাকছে ততক্ষণ ভালো, কারণ দেখুন মাস্ক পরলে আমাদের নাকে নিঃশ্বাস আসে, মাস্ক কিন্তু ভিজে যায়, আর ভেজা জায়গা থেকে ফাঙ্গাস ইনফেকশন হওয়ার চান্সেস কিন্তু বেশি। তো জেনারেলি মাস্ক 6 ঘন্টার বেশি না পরাই ভালো। আপনি যদি এমন মাস্ক ইউজ করছেন যেটা রিইউজ করা যায়, তাহলে 6 ঘন্টা পর পর যদি বেশি পড়তে হচ্ছে তাহলে আপনি মাস্ক চেঞ্জ করুন, অন্য মাস্কে চলে যান, অর এলস সেটাকে ফেলে ডিসপোজ করে নতুন মাস্ক ইউজ করুন। কারণ এইটা মেনলি আমরা কিন্তু ইনহেল করলেই ঢুকি, এটা ঢোকে, এবং এরকম না যে এটা আগে ছিল না, এটা কিন্তু ছিল, এখনও আছে, থাকবেও, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু আমাদের কিছু নির্বুদ্ধিতা, আমাদের কিছু অসাবধানতা আমাদেরকে বিপদের মুখে ফেলে দিচ্ছে। তো প্রত্যেককেই বলবো খুব প্রয়োজন না হলে বাইরে বেরোবেন না, ঘরে থাকুন, মাস্ক ইউজ করুন, আর খাওয়ার দাওয়ারগুলোকে খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করে খান। বিশেষ করে যারা ব্রেড খাচ্ছেন বা যদি কোনো রটেন ফ্রুটস দেখেন যে আপেল একটা পচে গেছে, ফাঙ্গাস লেগে গেছে, দরকার নেই, ফেলে দিন, বা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে খাওয়ার চেষ্টা করুন। তো প্লিজ প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। আর এই মেসেজটা যদি মনে হয় আপনার আশেপাশে বন্ধু বান্ধব পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করবেন, ডেফিনেটলি শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ডেফিনেটলি মাস্ক পরুন। কোভিড-19 পর, লকডাউনের পর আমরা কিন্তু অনেক ক্যাজুয়াল হয়ে গেছিলাম, সেটা আপনারা সকলেই জানেন। আমরা মাস্ক পরা ভুলে গেছিলাম, ভেবেছিলাম কোভিড আর কিছু করতে পারবে না, কিন্তু না, আমরা আরেকবার লকডাউনের শিকার হলাম। লকডাউনে শুধু যে আর্থিক ক্ষতি হয় না, আর্থিক মানসিক সব ক্ষতি হয়। শুধুমাত্র যদি আমরা একটু সাবধানতা অবলম্বন করে মাস্কটা ইউজ করতাম না, আমার মনে হয় না আমাদেরকে সেকেন্ড লকডাউনের মুখটা দেখতে হতো। আপনারা সকলেই ভালো থাকুন, নমস্কার।